আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে তোমাদের পাঠ্য বই মূল হিসাব বিজ্ঞান বইয়ের যেই অনুশীলনীর প্রশ্নগুলো ছিল, সৃজনশীল প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো আমরা অন্তর্ভুক্ত করে দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়, রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের ৫ নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা একটু দেখবো। আমাদের ৫ নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা আছে দেখো। আমাদের ৫ নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে বলেছে যে সিনথিয়া এন্টারপ্রাইজের, ভাইয়া কি বলেছে, একটু নিচে নামাই, দাঁড়াও। কি বলা আছে? বলা আছে সিনথিয়া এন্টারপ্রাইজের ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্ধৃত্ত নিম্নরূপ। আচ্ছা, কি হিসাবের উদ্ধৃত্ত দেওয়া আছে? বলা আছে মূলধন অনুত্তীর্ণ বীমা। ভাইয়া অনুত্তীর্ণ মানে কি? দুইটা শব্দ, একটা হচ্ছে উত্তীর্ণ আর একটা অনুত্তীর্ণ। একটা উত্তীর্ণ মানে এটা পার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, পাশ হয়ে গেছে, তাই না? আর একটা অনুত্তীর্ণ মানে কি? ওটা শেষ হয় নাই, ওইটা পাস হয় নাই, ওইটা এখনো যাইতে পারে নাই, তাই না? তো অনুত্তীর্ণ বীমা মানে হচ্ছে এই বীমার খরচটুকু এখনো খরচ হিসাবে পাস হইতে পারে নাই, খরচ হিসাবে উত্তীর্ণ হইতে পারে নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে সঞ্চয়পত্র, বকেয়া ভাড়া, অনাদায়ী কমিশন, অনুপার্জিত আয়, সাপ্লাইস খরচ, ডাক ও তার, মণিহারি, উপযোগ খরচ, সেবা আয়, ব্যাংক ঋণ, বাণিজ্যিক খরচ, প্রাপ্য হিসাব, অভিকর, এরপরে হচ্ছে প্রদেয় বিজ্ঞাপন। এই হিসাবগুলো আমার প্রশ্নে দেওয়া আছে। এরপরে আমাকে ক নাম্বার প্রশ্নে বলেছে, দেখো ক নাম্বার প্রশ্নে কি বলেছে। বলছে উপর্যুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি, ভাইয়া মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি? আমি টাকা পাইছি। প্রাপ্তি মানেই আমি টাকা পাইছি। ভাইয়া প্রাপ্তি মানেই কি? প্রাপ্তি মানেই আমি টাকা পাইছি। আচ্ছা, এই যে আমি টাকাটা পাইছি, আমি যদি কোনো দীর্ঘমেয়াদী কোনো একটা খাত থেকে টাকা পাই, তাহলে ওইটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। আমি যদি স্বল্পমেয়াদী কোনো খাত থেকে টাকা পাই, তাহলে সেটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। খেয়াল করে দেখো ভাইয়া, আমি এমন কোনো একটা খাত, এমন কোনো একটা ক্ষেত্র থেকে টাকা পাইলাম, যেই ক্ষেত্র থেকে আমি টাকা পাওয়ার পরে ওই টাকার বা ওই কাজের উপযোগিতা একাধিক বছর থাকবে, তাহলে সেটা আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। আমি টাকা পাইছি, এমন কোন একটা জায়গা থেকে টাকা পাইছি যেই খাতটা আমার ১ বছরের আগেই শেষ হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় প্রাপ্তি। তো মূলধন জাতীয় প্রাপ্তি, আমি টাকা পাইছি। মূলধন জাতীয় প্রাপ্তি মূলত হয় আমার ব্যবসায়ের মূলধন, আমার ব্যবসায়ের যে কোনো স্থায়ী সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ, আমার প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায়। এই তিনটা মূলত আমার প্রতিষ্ঠানের মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে থাকে। তাইলে আমরা যদি এইখানে একটু খেয়াল করে দেখি, এই যে দেখো মূলধন, এটা কিন্তু আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি, তাই না? আচ্ছা, এরপরে কি আর কিছু আছে? হ্যাঁ, এরপরে আরেকটা আছে হচ্ছে আমার ব্যাংক ঋণ। এইটাও কিন্তু আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যাংক ঋণ এটাও কিন্তু আমার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? এই দুইটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এই দুইটার উত্তরে আমার ক নাম্বার, তাহলে হচ্ছে ১,৮৫,০০০ আর ১ লক্ষ যোগ করলে ২,৮৫,০০০ টাকা। এটা আমার ক নাম্বার প্রশ্নের উত্তর। খ নাম্বারে কি বলছে ভাইয়া? দেখো খ নাম্বার প্রশ্ন আমাকে বলেছে যে সিনথিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের পরিমাণ নির্ণয় করো। দেখো, সমাপনী সম্পদ ও দায়, আমরা সাধারণত সম্পদ এবং দায়ের নাম জানি, ওই হিসাবগুলো আমাদের মুখস্থ আছে, ওইগুলো আমরা পারি। এই যে আমরা সাধারণত যেই সকল সম্পত্তি, যেই সকল দায়গুলোকে চিনি, এই জিনিসগুলো ছাড়াও ভিন্নভাবে আমাদের সম্পত্তি বা দায়ের সৃষ্টি হইতে পারে। সেটা কিভাবে? আমার আয় এবং ব্যয়গুলো যদি বকেয়া বা অগ্রিম হয়ে যায়, তখনও কিন্তু আমার সম্পদ বা দায়ের সৃষ্টি হইতে পারে। ব্যাপারটা কেমন একটু খেয়াল করো ভাইয়া। ব্যাপারটা কেমন? ১ নম্বরে আমার ব্যয়সমূহের ব্যয়ের ব্যয়ের অগ্রিম, ব্যয়ের অগ্রিম এটা কিন্তু আমাদের জন্য দায়। আবার ব্যয়ের অগ্রিম এটা আমাদের জন্য সম্পদ। ব্যয়ের অগ্রিম এটা আমাদের জন্য কি? সম্পদ।
আবার আমার ব্যয়গুলো আবার আমার ব্যয়গুলো যদি বকেয়া থাকে তাহলে ব্যয়ের অগ্রিম একটা, ব্যয়ের বকেয়া একটা। আচ্ছা, আবার আমার ব্যয়গুলো যদি বকেয়া থাকে তাহলে ব্যয়ের বকেয়া হচ্ছে আমার জন্য একটা দায়। খেয়াল করো ভাইয়া, আমার কোনো একটা খরচ, কোনো একটা ব্যয়, সেটা আমি অগ্রিম পরিশোধ করছি। জানুয়ারি মাসে বসে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের বাড়ি ভাড়া দিয়ে দিছি। জানুয়ারি মাসে বসে আমি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের শ্রমিকের বেতন দিয়ে দিছি। আমি 2021 সালে বসে 2022, 23, 24, 25-এর বিমার টাকা দিয়ে দিছি। এই যে আমি অগ্রিম খরচগুলো করে ফেলতেছি, এটা হচ্ছে আমার জন্য সম্পদ। আবার আমার যদি ব্যয়টা বকেয়া থাকে, মার্চ মাস হয়ে গেছে, এখন আমি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির বেতন দিতে পারি নাই, এখন আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ভাড়া দিতে পারি নাই, তো এগুলো হচ্ছে ব্যয়টা বকেয়া থাকে। তাহলে ব্যয়টা যদি আমি কখনো অগ্রিম পরিশোধ করে ফেলি সেটা আমার জন্য যেমন সম্পদ, ব্যয়টা যদি আমার বকেয়া থাকে তাহলে সেটা আমার জন্য দায়। আবার এরকমটা হইতে পারে যে আমি আয়টা অগ্রিম গ্রহণ করছি, এই আয়ের অগ্রিম, আমি যে কোনো একটা আয়, সেই আয়টা কি করে ফেলছি, অগ্রিম গ্রহণ করে ফেলছি, তাহলে আয়ের অগ্রিম এটা কিন্তু আমার জন্য দায়। আবার আয়টা যদি আমার বকেয়া থাকে, আয়ের বকেয়া বা অনাদায়ী, আয়ের বকেয়া বা অনাদায়ী, তাহলে সেটা আমার জন্য কি, আয়টা যদি বকেয়া থাকে বা অনাদায়ী থাকে সেটা আমার জন্য একটা সম্পদ। এই চারটা জিনিস আমরা একটু আমাদের মাথায় রাখবো, অঙ্কটা করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাকে প্রশ্নে কি বলছে ভাইয়া, আমাকে প্রশ্নে বলছে সমাপনী সম্পদ। সম্পদ মানে সব সম্পদ, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ সব। আমাকে বলছে দায়, দায় মানে সব দায়, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, সকল দায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু একটা একটা করে আসি। দেখো, বীমা এটা আমার জন্য একটা ব্যয়, কিন্তু কি বলছে, অনুত্তীর্ণ বীমা। অনুত্তীর্ণ বীমা, আমি অনুত্তীর্ণ বীমার আরেকটা নাম হচ্ছে অগ্রিম বীমা। ভাইয়া, অনুত্তীর্ণ বীমার আরেকটা নাম হচ্ছে অগ্রিম বীমা। আমি বীমার টাকা অগ্রিম দিছি, বীমা একটা ব্যয়, আমি যদি ব্যয়ের টাকা অগ্রিম দিয়ে দেই, ব্যয়ের অগ্রিম কি আমার জন্য সম্পদ না ভাইয়া? তাহলে এই অগ্রিম বীমা এটা আমার জন্য একটা সম্পদ, আমার জন্য এটা একটা সম্পদ। সঞ্চয়পত্র এটা আমার জন্য একটা বিনিয়োগ, বিনিয়োগ আমার জন্য সম্পদ হয়, তাহলে এটা আমার জন্য একটা সম্পদ। বকেয়া ভাড়া, দেখো ভাড়া একটা ব্যয়, ব্যয়টা বকেয়া আছে। ভাড়া এটা একটা ব্যয়, ব্যয়টা বকেয়া আছে। ব্যয়ের বকেয়া কি ভাইয়া? ব্যয়ের বকেয়া দায়। তাহলে বকেয়া ভাড়া এটা আমার জন্য কি হবে, একটা দায়। অনাদায়ী কমিশন, কমিশন এটা আমি আদায় করতে পারি নাই, অনাদায়ী। অনাদায়ী শব্দটা ব্যবহার করা হয় যখন আয় বকেয়া থাকে। ভাইয়া, অনাদায়ী কথাটা ব্যবহৃত হয় যখন আমার আয়ের পরিমাণ বকেয়া থাকে। এবং আমরা কি বলছিলাম ভাইয়া, আয়ের বকেয়া, খেয়াল করো 4 নম্বর লাইনটা, আয়ের বকেয়া অথবা অগ্রিম এটা আমাদের জন্য একটা সম্পদ, এটা আমাদের জন্য একটা সম্পদ। তাহলে অনাদায়ী আয়, অনাদায়ী কমিশন এটা আমার জন্য একটা সম্পদ। এরপরে ভাইয়া অনুপার্জিত আয়, অনুপার্জিত অর্থাৎ যেই আয়টা এখন আমার উপার্জন হয় নাই, মানে কেউ মনে করো অগ্রিম টাকা দিয়ে দেয় না, মনে করো আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, আমি গ্যারেজে নিয়ে গেলাম গাড়িটা, গ্যারেজে নিয়ে মেকানিককে বললাম ভাই তুমি এটা ঠিক করো। ও বললো, এখন গাড়ির ক্ষেত্রে কি হয় জানো, আগে আগে মানে খরচের কথা বলা যায় না, কত টাকা খরচ হচ্ছে। তো মেকানিক আমাকে বললো যে ভাই কত খরচ হবে আমি তো জানি না। তো আমি তখন তার 10,000 টাকা দিয়ে আসলাম, না 10,000 টাকা ধরো, তুমি গাড়ি ঠিক করো, যদি আবার লাগে কিছু দিলাম, ফেরত পাইলে তো ফেরত পাইলাম। তাহলে এই যে ও যে আমার কাছ থেকে 10,000 টাকা নিল, ও কি এখনো গাড়ি ঠিক করছে? এখন গাড়ি ঠিক করছে, কাজ করছে, করে নাই কিন্তু। তাহলে এটা ওর জন্য অনুপার্জিত আয়। আয় ঠিকই হয়েছে, ওই আয়টা এখনো ওর জন্য উপার্জন করা হয় না। মানে ওই 10,000 টাকা ও চাইলে কিন্তু ওর যে কোনো কাজে খরচ করতেই পারে, কারণ ও জানে ও গাড়িটা ঠিক করবে। তো ও ঠিক করে দিলে তো আমি খুশি, আমি তো আর ওর কাছ থেকে টাকা চাচ্ছি না, আমি চাচ্ছি গাড়িটাও ঠিক করে দেখ আমাকে। তাহলে এই ধরনের আয়গুলোকে আমরা বলি অনুপার্জিত আয়। এই ধরনের আয়গুলোকে আমরা কি বলি? আমরা বলি অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় যেহেতু এটা একটা অগ্রিম আয়, তো আয়ের অগ্রিমকে আমরা বলি দায়। ওকে, সাপ্লাইজ খরচ, দেখো সাপ্লাইজ, এই সাপ্লাইজ এই টার্মটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ থাকি।
সাপ্লাইজ এই টার্মটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ থাকি। কনফিউজ থাকাটা খুব একটা মন্দের কিছু না। সাপ্লাইজটাকে আসলে আমরা সম্পত্তি হিসাবেই বিবেচনা করতে চাই, কিন্তু যেহেতু এখানে সাপ্লাইজের পাশে খরচ কথাটা বলেই দিছে, তার মানে আমরা ধরেই নিচ্ছি এটা সাপ্লাইজের ওই অংশটুকু যেই অংশটুকু আমাদের জন্য খরচ হয়ে গেছে, যেই অংশটুকু আমাদের জন্য ব্যয় হয়ে গেছে। ওকে, এইটুকু আমরা বুঝলাম। এরপরে মণিহারি একটা ব্যয়, সরি ডাক ও তার একটা ব্যয়, মণিহারি একটা ব্যয়, উপযোগ খরচ একটা ব্যয়, সেবা আয় একটা আয়, ব্যাংক ঋণ একটা দায়, বাণিজ্যিক খরচ একটা খরচ, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য একটা সম্পদ। এই প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য কি, এটা আমাদের জন্য একটা সম্পদ। কর ও অভিকর এটা আমাদের জন্য একটা ব্যয়। তো ব্যয়বাচক হিসাব তো এখানে আমরা আসবো না, আমাদের দরকার কি সম্পত্তি এবং দায়বাচক হিসাবগুলা। ওকে, এরপর দেখো ভাই প্রদেয় বিজ্ঞাপন। বিজ্ঞাপন এটা আমার জন্য একটা ব্যয়বাচক উপাদান। বিজ্ঞাপন এটা আমার জন্য একটা ব্যয়বাচক উপাদান। ব্যয়বাচক উপাদানটা প্রদেয় আছে, মানে বকেয়া আছে। এই ব্যয়বাচক উপাদানটা প্রদেয় আছে, বকেয়া আছে, তাই না? তাহলে ভাইয়া ব্যয়ের বকেয়া, ব্যয়ের বকেয়া এটা কি আমার জন্য একটা সম্পত্তি, তাই না? ব্যয়ের বকেয়া এটা আমার জন্য একটা সম্পদ, তাই না? তাহলে ভাই এখানে কি হবে, ব্যয়ের ব্যয়ের বকেয়া সম্পদ কেন ভুল বলছি, ব্যয়ের বকেয়া এটা আমার জন্য একটা দায়, ব্যয়ের বকেয়া এটা আমার জন্য কি একটা দায়। তাহলে প্রদেয় বিজ্ঞাপন এটা আমাদের জন্য কি হবে, একটা দায় হবে। কথাটা কি বুঝাইতে পারলাম ভাইয়া? তাইলে তোমরা আমাকে বইলো যে এই যে কোনটা আমার জন্য সম্পদ, কোনটা আমাদের জন্য দায়, এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না ভাইয়া। এই সম্পদ 1 2 3 4টা সম্পদ, 1 2 3 তিনটা হচ্ছে আমাদের জন্য দায়। ভাইয়া কারো কি কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু বইলো। ভাইয়া আর কি কোনো কিছু বাকি আছে কিনা এটাও একটু বইলো আমাকে পারলে। আরেকবার আমি চেক করি। মূলধন, অনুজ্ঞেয় বীমা, সঞ্চয়পত্র, বকেয়া ভাড়া, অনাদায়ী কমিশন, অনুপার্জিত আয়, এরপরে মণিহারি খরচ, উপযোগ খরচ, সেবা আয়, ঋণ, বাণিজ্যিক খরচ, অভিকর। না আর কোনো কিছু আমার মতে নাই। এরপর তোমরা যদি আর কোনো কিছু খুঁজে পাও আমাকে তোমরা জানাও। এই তোমরা যদি আর কোনো কিছু খুঁজে পাও তাহলে তোমরা আমাকে জানাও যে ভাই আরেকটা কিছু বাকি ছিল, হয়তো বা ওই জিনিসটা লেখা হয় নাই এখানে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন তাহলে আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো। গ নাম্বারটা যাওয়ার আগে আরেকটা দায় আমরা বাদ পড়ে গেছে আমাদের। এই যে দেখো ব্যাংক ঋণ, এটাও কি আমাদের জন্য একটা দায় না? আমাদেরকে তো বলে নাই যে তুমি স্বল্প মেয়াদী দায় বের করো, আমাকে বলছে দায়ের পরিমাণ বের করো, তার মানে সবগুলা দায় আমরা বের করব। হ্যাঁ, তাহলে এখন ঠিক আছে, এখন একটা দুইটা দায়ের পরিমাণও 4টা, সম্পত্তির পরিমাণও 4টা, সমান সমান হয়েছে। ওকে, তাহলে ব্যাংক ঋণ এটা একটা দায়, এটাকে আমরা দায়ের মধ্যে নিয়ে নিব। আমাদের গ নম্বর প্রশ্নটার দিকে যদি দেখি, বলছে একটা রেওয়ামিল প্রস্তুত করো। রেওয়ামিল প্রস্তুত করার একটা বেসিক রুলস আমরা সবাই জানি, সেটা কি ভাইয়া? রুল নাম্বার 1, সম্পদ, সম্পদ ব্যয় এবং উত্তোলন। সম্পদ ব্যয় এবং উত্তোলন এই হিসাবগুলোকে আমরা কি করব? এই হিসাবগুলোকে আমরা ডেবিট করব। আয়, দায় এবং মূলধন, মূলধন এই হিসাবগুলোকে আমরা ক্রেডিট করব। সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। আচ্ছা, এতটুকু হিসাব মাথায় রেখে এখন আমরা অঙ্ক করি। দেখো ভাইয়া মূলধন, মূলধন একটু খেয়াল করো ভাইয়া। মূলধন আমি কি বলছি? আয় দায় মূলধনকে আমরা কি করব? ক্রেডিট করব। তাহলে মূলধন হিসাব কি হবে? মূলধন হিসাব ক্রেডিট। অনুত্তীর্ণ বীমা একটা সম্পদ, আমি কি বলছি? সম্পদ ব্যয় উত্তোলন এগুলোকে কি করতে হবে? ডেবিট করতে হবে, তাই না? সঞ্চয়পত্র একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে কি করা দরকার? ডেবিট করে দেওয়া দরকার, তাই না? বকেয়া ভাড়া একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, তাহলে আমি বকেয়া ভাড়াকে কি করব? ক্রেডিট করে দিব। অনাদায়ী কমিশন আমাদের জন্য একটা সম্পদ, সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, তো অনাদায়ী পাওনা অনাদায়ী কমিশনকে আমরা ডেবিট করে দিব। অনুপার্জিত আয় আমাদের জন্য একটা দায়, আয় দায় মূলধনকে আমরা ক্রেডিট করে দেই, তো অনুপার্জিত আয় এটাকে আমরা কি করে দিব? ক্রেডিট করে দিব। সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ খরচ এটা আমাদের জন্য একটা ব্যয়, তাহলে সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করি, তো সাপ্লাইজ খরচকে আমরা কি করব? ডেবিট করে দিব। ডাক ও তার, ডাক ও তার এটা আমাদের জন্য একটা ব্যয়, ডাক ও তার এটা আমাদের জন্য একটা ব্যয়, তো সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, ডাক ও তারকেও আমরা ডেবিট করে দিব। মণিহারি খরচ এটা আমাদের জন্য একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করি, এই জন্য আমরা মণিহারিকেও ডেবিট করে দিব। উপযোগ খরচ এইটাও আমার জন্য একটা ব্যয়,
সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয় বলে আমি উপযোগ খরচকেও ডেবিট করে দিলাম। আচ্ছা, সেবা আয়, এখানে তো আমাদেরকে বলেই দিছে এটা একটা আয়, তাহলে আমরা কি করি ভাইয়া, আয়, দায়, মূলধন এই তিনটা হিসাবকে কি করি, ক্রেডিট করে দেই। তাহলে আয় দায় মূলধনকে ক্রেডিট করলে সেবা আয় হিসাব কি হবে, সেবা আয় হিসাব ক্রেডিট হবে। ওকে, ব্যাংক ঋণ এটা তো একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হবে, তাহলে আমরা ব্যাংক ঋণকেও কি করব, ব্যাংক ঋণকেও আমরা ক্রেডিট করব। বাণিজ্যিক খরচ, বাণিজ্যিক খরচ একটা ব্যয়, খরচ বলেই দিছে খরচ একটা ব্যয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করি। সম্পদ ব্যয় উত্তোলন, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, তো বাণিজ্যিক খরচ আমাদের জন্য কি হবে, আমাদের জন্য ডেবিট হবে। প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য একটা সম্পদ, প্রাপ্য হিসাব একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, তো প্রাপ্য হিসাবকে আমরা ডেবিট করে দিব। অভিকর, কর ও অভিকর এটা একটা ব্যয়, পরিচালন ব্যয়, তাহলে এই ব্যয়টাকে আমরা কি করে দিব ভাইয়া, ব্যয়টাকে আমরা ডেবিট করে দিব, তার কারণ সম্পদ ব্যয় উত্তোলনকে কি করতে হয়, ডেবিট করতে হয়, তাহলে এই কর ও অভিকর এটা আমাদের জন্য ডেবিট হবে। প্রদেয় বিজ্ঞাপন ভাইয়া, প্রদেয় বিজ্ঞাপন তাই না, প্রদেয় বিজ্ঞাপন একটা দায়, আয় দায় মূলধনকে আমরা ক্রেডিট করি, তাহলে এই প্রদেয় বিজ্ঞাপনকে আমরা কি করে দিব, আমরা ক্রেডিট করে দিব। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, যেটা যেটা ডেবিট হওয়ার কথা ছিল ডেবিট করছি, যেটা যেটা ক্রেডিট হওয়ার কথা ছিল সেটা আমরা ক্রেডিট করছি। এবং এই ক্ষেত্রে কিন্তু খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে অনেক হেল্প করছে, তার কারণ আমাদের আয় বকেয়া ছিল, ব্যয় বকেয়া ছিল, আয় অগ্রিম ছিল, ব্যয় অগ্রিম ছিল, এগুলো থেকে আমাদের কিছু সম্পদ ও দায়ের সৃষ্টি হয়েছিল। আমরা যদি এইখানে পুরো জিনিসটা না বুঝতাম খ নাম্বারে, তাহলে আসলে গ নাম্বার করাটা আমাদের জন্য কষ্ট হয়ে যাইতো। রেওয়ামিলের ক্ষেত্রে আরেকটা অসুবিধা হচ্ছে, আমরা অনেকেই হিসাবগুলো চিনি না, অর্থাৎ কোনটা সম্পত্তিবাচক হিসাব, কোনটা আয়বাচক হিসাব, কোনটা দায়বাচক হিসাব, এই হিসাবের উদ্ধৃত্তগুলো চিনি না। তো আমরা যখন হিসাবের উদ্ধৃত্তগুলো চিনে যাব তখন কিন্তু অঙ্ক করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো যাদের যাদের হিসাবের উদ্ধৃত্ত শিখতে বা বুঝতে বা চিনতে অসুবিধা হয় তাদের জন্য পরামর্শ হচ্ছে আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিকের যেই সেকশনটা আছে, বেসিকের সেকশন আমি নিজে বেসিক বিস্তারিত আলোচনা করে লিখেছি, যেমন ঠিক একই রকমভাবে বেসিকের একটা ক্লাসও তুমি পাবা। ওই ক্লাসটুকু করো, ওইটুকু টপিক পড়ে ফেলো, তাহলে দেখবে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা একটু উত্তরটা দেখি আমরা যা করছি সব কিছু ঠিক করেছি কিনা। মূলধন জাতীয় প্রাপ্তি 2,85,000 ঠিক আছে। সম্পদ এবং দায় খেয়াল করে দেখাবে, সম্পদ ও দায় যে বের করলাম এটাও ঠিক করলাম, 1 2 3 4, 1 2 3 4, চারটা চারটা যা বলছিলাম ওই রকমই আছে। রেওয়ামিলটা আমরা যেগুলো ডেবিট ক্রেডিট বলছিলাম ওইগুলো দেখো ডেবিট ক্রেডিটই কিন্তু আছে, তাই তো। আচ্ছা, ডেবিট ক্রেডিট যেরকম বলছে ওই রকমই আছে। রেওয়ামিলের ক্ষেত্রে আমার মেজর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই যোগ বিয়োগটা চেক করা। যদি রেওয়ামিলের দুই পাশ মিলে যায় তাহলে তো মিলেই গেল, যদি দুই পাশ না মিলে তাহলে আমাকে আরেকবার ব্যাক করতে হবে, পিছনের দিকে যেতে হবে, গিয়ে একবার চেক করে দেখতে হবে কোনো কিছু আমি বাদ দিয়েছি কিনা, বা ডেবিটের এন্ট্রি ক্রেডিটে লিখলাম বা ক্রেডিটের এন্ট্রি ডেবিটে লিখলাম, এরকমটা হয়েছে কিনা। যদি এমনটা না হয় তার মানে কি আমার প্রশ্নেই মানে খতিয়ানের উদ্ধৃত্ততেই ঝামেলা আছে, তো আমরা তাৎক্ষণিকভাবে হিসাবটা মেলানোর জন্য তখন অনিশ্চিত হিসাব দিয়ে হিসাবটা মিলিয়ে দিব। আমাদের এই অঙ্কে এই সমস্যাটা হয় নাই আলহামদুলিল্লাহ। আমাদের এখানে 4,72,000 টাকা হচ্ছে আমাদের জের, লিখে আমরা হিসাবটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো ভাই, রেওয়ামিলের উত্তর করা কিন্তু অনেক সহজ, এবং আমরা খুব সহজেই কি করতে পারছি, রেওয়ামিলের প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে ফেলতে পারছি। তাহলে ভাই আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে কি করব, আমাদের রেওয়ামিলের অধ্যায়ের 6 নম্বর প্রশ্নটা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।